দেখ, আমরা আগের দিন পড়াচ্ছিলাম হচ্ছে কোসেট। কোসেট কি, কোসেটের কিছু এক্সাম্পল, তারপর হচ্ছে আমরা সেই সম্পর্কিত কিছু থিওরেম আমরা পড়েছিলাম, 5টা থিওরেম আমরা পড়েছিলাম। আজকে তারপর থেকে শুরু করছি, হ্যাঁ, যতটা পারছি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। এখানে ইম্পর্টেন্ট পার্ট আছে এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সবার প্রথমে চলে আসছি থিওরেম নাম্বার, কারণ আগের দিন তো থিওরেম দিয়ে শেষ হয়েছিল, আজকেও থিওরেম থেকেই শুরু হচ্ছে। হ্যাঁ, থিওরেম 6, হ্যাঁ, অনেকের বইতে 2.12.6 এরকম বা 2.11.6 এরকম কিছু থাকতে পারে। আমি 6 নম্বর থিওরেম করাচ্ছি। কি বলছে থিওরেমের, যে জি হচ্ছে একটা গ্রুপ আর এইচ হচ্ছে তার একটা সাব গ্রুপ। ঠিক আছে, তাহলে জি হচ্ছে গ্রুপ, এইচ হচ্ছে তার একটা সাব গ্রুপ, এবং আমি একটা রিলেশন, আমি এই গ্রুপের ওপর রো একটা রিলেশন ডিফাইন করছি। হ্যাঁ, যেটাখানে রো রিলেশনটা কি করে ডিফাইন করছি, যে এ রো বি হোল্ডস ইফ অ্যান্ড অনলি ইফ, আই ডবল এফ, ইফ অ্যান্ড অনলি ইফ এ ইনভার্স বি বিলংস টু এইচ। ঠিক আছে, এই একটু আগে থেকে দেখাচ্ছিলাম যে এ ইনভার্স বি বিলংস টু এইচ হলে, আগের দিন ছিল না এ এইচ ইকুয়াল টু এইচ এ হয়, আগের দিন ছিল এরকম থিওরেম। সেরকমই বলছে, তাহলে এর ও বিটা হোল্ড করবে কখন, যখন এ ইনভার্স বিটা এইচ এ বিলং করবে, অথবা এ ইনভার্স বি যদি এইচ এ বিলং করে, তাহলে এর ও বি মানে এর সাথে বি এর রো রিলেশনটা আছে। রো রিলেশন কি, সেটা অনেক রকম রিলেশন হতে পারে, তোরা দেখেছিস। ফর যেখানে এ বিগুলো কোত্থেকে এসছে না, জি থেকে উঠে আসছে। ঠিক আছে, তোকে দেখাতে হবে এই রোটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, আরএসটি রিলেশন। তাহলে আরএসটি রিলেশন মানে কি, তোকে রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ এই তিনটেই কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে সলিউশন করছি, ঠিক আছে, প্রুভ করছি। দেখ, খুব সহজ প্রমাণ। আমি ধরলাম যে এ বিলংস টু জি, তার মানে দেয়ার ফোর এ ইনভার্স এ, ঠিক আছে, এ ইনভার্স এ মানে তো ই, আর ই তো জিতে থাকবেই। যেহেতু এ ইনভার্স এ ইকুয়াল টু ই বিলংস টু জি, তাহলে এ ইনভার্স এটা জিতে আছে, দ্যাট ইজ এ রো এ হোল্ডস। আচ্ছা, এ রো এ হোল্ডস মানে তোরা জানিস যে রোটা রিফ্লেক্সিভ, দেওয়ার পর রোটা কি রিফ্লেক্সিভ। ঠিক আছে, হয়ে গেল কমপ্লিট, রোটা হচ্ছে রিফ্লেক্সিভ। সিমিলারলি আমরা কি করবো, সিমেট্রিকের জন্য ধরবো, আমি ধরছি যে এ কমা বি বিলংস টু জি, এটা ধরে নিচ্ছি। তার মানে, এবং আরও ধরে নিচ্ছি যে এ রো বি হোল্ড করে, আর এ রো বি হোল্ড করা মানে এটা কি ইমপ্লাই করে, এ ইনভার্স বি বিলংস টু এইচ হয়, তাই তো। এ রো বি হোল্ড করা মানে এ ইনভার্স বি এইচে আছে। এবার দেখ, যদি কোনো এলিমেন্ট এ ইনভার্স বি যদি এইচে থাকে, তাহলে তার ইনভার্সটা মানে এ ইনভার্স বি তার হোল ইনভার্সটাও এইচে থাকবে, কারণ কি এইচটা হচ্ছে সাবগ্রুপ বলেই দেওয়া আছে। এবার দেখ, এখানে যদি হোল ইনভার্স করি, তাহলে ইনভার্সের এখানে ইনভার্স করলে কি হয়, তোরা জানিস উল্টে যায়, বি ইনভার্স ইন্টু এ ইনভার্সের ইনভার্স মানে এ, এটা বিলংস টু এইচ হবে। দিস ইমপ্লাইজ, এটা মানেই কি, এটা ইমপ্লাই করে বি রো এ হোল্ডস। তার মানে আমি ধরে নিয়েছিলাম এ রো বি হোল্ডস, সেখান থেকে হয়ে গেল বি রো এ হোল্ডস। তার মানে প্রমাণ হয়ে গেল কি, দেয়ার ফর রো ইজ সিমেট্রিক। খুব সহজ জিনিস। দেখ, এগুলো কিন্তু আমার পড়ানোর সাথে সাথেই কমপ্লিট হয়ে যাবে, এগুলো কিন্তু আর বাড়িতে এক্সট্রা করে পড়তে হবে না। ঠিক আছে, শুধু একবার করে রিভিশন দিতে হবে, তাহলেই হয়ে যাবে। নেক্সট আমি চলে আসছি ট্রানজিটিভের ক্ষেত্রে। তার ট্রানজিটিভের ক্ষেত্রে কী করতে হয়, যে লেট তিনটে এলিমেন্ট ধরতে হয়, তোরা জানিস। আমি ধরলাম এ বি সি বিলংস টু জি, তাহলে এ বি সি যেহেতু জিতে আছে, এবং আরও ধরে নিলাম যে এ রো বি অ্যান্ড বি রো সি হোল্ডস। ঠিক আছে, এই দুটো হোল্ড করে। আচ্ছা, এ রো বি হোল্ড করা মানে কি, এখান থেকে এটা হোল্ড করা মানে কি এ ইনভার্স বি বিলংস টু এইচ হবে। আর এটা হোল্ড করা মানে কি, এটা হোল্ড করা মানে হচ্ছে বি ইনভার্স সি বিলংস টু এইচ। আচ্ছা, দুটোই যেহেতু এইচে আছে, তাদের তাদের কম্পোজিশনটা কোথায় থাকবে, তাহলে এ ইনভার্স বি কম্পোজিশন বি ইনভার্স সি, এদের কম্পোজিশনটা এইচে থাকবে, কারণ হচ্ছে ক্লোজ প্রপার্টি অনুযায়ী এইচটা যেহেতু সাব গ্রুপ।
তাহলে এখান থেকে কি করতে পারি, দেখ এই দুটোকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অনুযায়ী এ ইনভার্স বি, বি ইনভার্স সি বিলংস টু এইচ, তাহলে মাঝেরটা তো ই হয়ে যায় তোরা জানিস, তাহলে ই দিয়ে যাকেই কম্পোজ করি না কেন সেটাই ফিরে পাই, তাহলে মানে এটা টোটালটা কি বোঝায়, এ ইনভার্স সি বিলংস টু এইচ। তার মানে এ ইনভার্স সি বিলংস টু এইচ মানে কি, এ রো সি হোল্ডস। তাহলে একটু আগে দেখলাম এ রো বি হোল্ডস, বি রো সি হোল্ডস, সেখান থেকে পেয়ে গেলাম এ রো সি হোল্ডস, দেয়ারফর রো ইজ রিফ্লেক্সিভ। তার মানে কি হলো, রোটা আর এস টি রিলেশন, দ্যাট ইজ ইকুইভ্যালেন্স রিলেশন। তার মানে রোটা বলতে পারি ইকুইভ্যালেন্স রিলেশন অন জি। ঠিক আছে, তাহলে একবার করে এগুলো চোখ বুলিয়ে, এগুলো আমার পড়ানোর সাথে সাথে কিন্তু কমপ্লিট, এগুলো সেকেন্ড টাইম দেখতে হবে না। চল নেক্সট স্লাইডে চলে আসছি, পরের থিওরেম, থিওরেম নাম্বার 7। থিওরেম নাম্বার 7 কি বলছে, যে কোনো দুটো লেফট কোসেট এইচ ইন জি হ্যাভ দ্য সেম কার্ডিনালিটি। বলছে এনি টু লেফট কোসেট of H in G have the same cardinality। সেম কার্ডিনালিটি মানে কি বুঝিয়েছি, have the same cardinality। আচ্ছা আগের দিন আমরা এক্সাম্পল দিয়েছিলাম, ধর জিতে মনে কর ধর অর্ডার অফ জি ইকুয়াল টু মনে কর 12, মানে 12টা মেম্বার আছে, আর অর্ডার অফ এইচ ইকুয়াল টু মনে কর তুই 4টে মেম্বার আছে, 4-12কে ভাগ করছে, ঠিক আছে এটা নেওয়া যায়। তাহলে অর্ডার অফ এইচ হচ্ছে 4টে মেম্বার আছে, এবং সেই 4টে মেম্বার মনে কর সাপোজ এইচ ইকুয়াল টু H1, H2, H3, H4 এরকম 4টে মেম্বার আছে। আমি যদি লেফট কোসেট এর যে কোনো দুটো কেন 4টে 5টা 6টা চাই লেফট কোসেট নিই না কেন, ধর এইচ নিলাম, বিএইচ নিলাম, সিএইচ নিলাম, এই এইচও কি থাকবে বলতো, এইচে কি এই 4টে মেম্বারকে তুই প্রথম থেকে এ দিয়ে সবাইকে কম্পোজ করেছিস, তাহলে AH1, AH2, AH3, AH4, তাহলে এখানে কিন্তু 4টে মেম্বারই থাকবে, এখানেও কিন্তু কটা 4টে মেম্বারকে যদি বি দিয়ে কম্পোজ করিস এখানেও কিন্তু 4টে মেম্বারই থাকবে, এখানেও কটা 4টে মেম্বারই থাকবে। তার জন্য কি বলছে যে এইচ তো একটা সাবগ্রুপ, তাহলে ওই সাবগ্রুপটা যে কোনো দুটো লেফট কোসেটের সেম কার্ডিনালিটি মানে নাম্বার অফ এলিমেন্ট সেম। এছাড়া আমি এটাকে কার্ডিনাল নাম্বার বলতে এখানে কি বোঝায় বলতো, কার্ডিনাল নাম্বার বলতে ধর আমি যদি জি তো গ্রুপ আর এইচ হচ্ছে সাব গ্রুপ, তাহলে এই সাব গ্রুপে দুটো হচ্ছে লেফট কোসেট নিলাম AH আর BH, ঠিক আছে দুটো লেফট কোসেট নিলাম। এবার আমি একটা ম্যাপিং ডিফাইন করছি, F ম্যাপস H থেকে BH, এইভাবে একটা ম্যাপিং ডিফাইন করছি। এই ম্যাপিংটাকে যদি বাইজেক্টিভ ম্যাপিং দেখাতে পারি তাহলেই আমার প্রমাণ কমপ্লিট যে সেম কার্ডিনালিটি। বাইজেক্টিভ ম্যাপিং মানে কি, দুটো ম্যাপিং বাইজেক্টিভ মানে কি একটার সাথে একটার সাথে 1 1 আর প্রত্যেকটার পি ইমেজ এক্সিস্ট করছে, ঠিক আছে। তাহলে একটার সাথে একটা মানে কি, তার মানে এখানে যদি 4টে মেম্বার থাকে এখানেও 4টে মেম্বারই থাকবে, বোঝা গেল। তার জন্য আমার প্রমাণ করা হচ্ছে কি এই যে এফ ম্যাপিংটা, মানে দুটো লেফট কোসেটের মধ্যে একটা ম্যাপিং ডিফাইন করলাম, সেই ম্যাপিংটাকে আমি বাইজেক্টিভ ম্যাপিং প্রমাণ করবো, তাহলে আমার প্রমাণ কমপ্লিট। বাইজেক্টিভ বলতে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ। তাহলে এটাকে কি করে ডিফাইন করছি, এফ অফ, আচ্ছা এখানকার মেম্বারগুলো দেখতে কেমন, AH1 বা AH টাইপের দেখতে, তাই তো, এবং সেটা ধরছি সেটা কোথায় গেল, BH এ গেল, বোঝা গেল, মানে AHটা BH এ গেল, এটা আমরা ধরে নিলাম যে এইচটা ইকুয়াল টু BH এ গেল, এইভাবে ম্যাপিংটা ডিফাইন করলাম। তাহলে এবার আমি ফর অল স্মল h বিলংস টু H এর জন্য এটা হচ্ছে। এবার আমি কি করব, যে এফটা ইনজেক্টিভ প্রমাণ করার জন্য দুটো মেম্বার নেব। আমি ধরলাম A1H সরি AH1 কমা AH2 এটা বিলংস টু AH, ঠিক আছে, এটা AH এ ধরে নিলাম। তার মানে কি দেবে, এফ অফ AH1টা কোথায় যাবে, BH1 এ যাবে, আর এফ অফ AH2টা কোথায় যাবে, এটা BH2 তে যাবে। তাহলে দেখ দুটো তো আমাকে 1 1 দেখানোর মানে কি, এফ অফ x1 1 1 দেখানোর মানে কি, সেই 11-12 থেকে শিখে আসছে এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 ধরে নিয়ে যদি x1 ইকুয়াল টু x2 দেখায় তাহলেই প্রমাণ হয়ে যাবে 1 1। তাহলে এখানে কি হবে, এফ অফ AH1 ইকুয়াল টু
এফ অফ এ এইচ টু, যদি এটা ধরে নিয়ে আমি যদি দেখাই এইচ ওয়ান ইকুয়াল টু এইচ টু, মানে এটা যদি দেখাতে পারি তাহলেই প্রমাণ কমপ্লিট। এবার এখান থেকে দেখ এফ অফ এইচ ওয়ান মানে কি বি এইচ ওয়ান, আর এটা মানে কি বি এইচ টু। দুদিক থেকে লেফট ক্যান্সেলেশন করলে কি পাবো, দুদিক থেকে লেফট ক্যান্সেলেশন করলে আমি এইচ ওয়ান ইকুয়াল টু এইচ টু পরের স্লাইডে চলে আসছি। দেয়ারফোর এইচ ওয়ান ইকুয়াল টু এইচ টু, তাহলে এইচ ওয়ান যদি এইচ টু হয় তাহলে দুদিক থেকে এ দিয়ে পি মাল্টিপ্লাই কর, তাহলে এ এইচ ওয়ান ইকুয়াল টু এইচ টু। তার মানে কি প্রমাণ হয়ে গেল, তার মানে হয়ে গেল দেয়ারফোর এফ ইজ 1 1। ঠিক আছে, দ্যাট ইজ ইনজেক্টিভ। এবার সাবজেক্টিভ প্রমাণ আমার এখানে কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি কি বলেছি বলতো, যেহেতু আমি ম্যাপিংটাকে ডিফাইন করেছি এ এইচ ইকুয়াল টু বিএইচ টাইপের দেখতে, তাহলে বিএইচ প্রত্যেকটা মেম্বার, এই বিএইচ টাইপের প্রত্যেকটা মেম্বারের কি আছে প্রি ইমেজ এক্সিস্ট করছে এইচ। সেরকম যদি আমি বিএইচ ফাইভ নিই তাহলে তার প্রি ইমেজ কী হবে এ এইচ ফাইভ। তাহলে এখানে যাই এলিমেন্ট নিই না কেন প্রত্যেকটার প্রি ইমেজ কিন্তু এক্সিস্ট করছে, এবং সেটা কিন্তু আমি যে ডিফাইন করেছি সেই ডিফাইনের মধ্যেই কিন্তু বলে দেওয়া আছে, মানে ডিফাইনটাই ওইভাবে করেছি। তার মানে এখান থেকে বলতে পারি, দেখবি বইটা দেখবি ওখানে এই ভাষাটাই লেখা আছে, তা দেওয়ার পর আমি বলতে পারি যে এফটা অন টু, তাহলে এফ ওয়ান ওয়ান গেল, এফ অন টু গেল, তাহলে দুটোকে কম্বাইন করে বলতে পারি কি দেয়ারফর এফ ইজ বাইজেক্টিভ। যেহেতু বাইজেক্টিভ তার মানে এ এইচ অ্যান্ড বিএইচ এর সেম কার্ডিনালিটি, দেয়ারফর এ এইচ অ্যান্ড বিএইচ হ্যাভ সেম কার্ডিনাল নাম্বার। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু কার্ডিনাল নাম্বার বিষয় নিয়ে আরও ডিটেলসে আলোচনা করা যায়, সেগুলো অ্যানালিসিসের পার্টে অনেক কিছু আছে। মানে এখানে ইনফাইনাইট ক্ষেত্রে কিন্তু কার্ডিনাল নাম্বার সেম হতেও পারে, না হতে পারে। ঠিক আছে, এরকম পরপর আছে এগুলো। এখন আপাতত আমাদের এইটুকুই দেখে নেই যে এগুলো দুটো যেহেতু ফাইনাইট গ্রুপ, তা ফাইনাইট গ্রুপের মধ্যে কিন্তু কার্ডিনাল নাম্বার সেম দেখানোর জন্য এই বাইজেক্টিভ প্রমাণ করবে। এবার আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরেম চলে আসছি ল্যাগ্রাঞ্জ থিওরেম। ল্যাগ্রাঞ্জ থিওরেম, কনভার্স অফ ল্যাগ্রাঞ্জ থিওরেম, সেগুলো হচ্ছে তোদের সিলেবাসে আছে, কিন্তু বইতে ওইগুলোর আলাদা চ্যাপ্টার আছে। বইতে যেরকম আলাদা চ্যাপ্টার আছে আমি সেই আলাদা চ্যাপ্টার করেই পড়াবো, হ্যাঁ, কনভার্স অফ ল্যাগ্রাঞ্জ থিওরেম। বাট আপাতত ল্যাগ্রাঞ্জ থিওরেম পড়, বইতে যেমন আছে আমি সেরকম করে যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট ভিভিআই থিওরেম নাম্বার 8। ল্যাগ্রাঞ্জ থিওরেম। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলছে, দ্য অর্ডার অফ এভরি সাবগ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ, অবশ্যই গ্রুপটাকে ফাইনাইট হতে হবে, ফাইনাইট গ্রুপ জি ইজ এ, এই কিন্তু স্টেটমেন্টটা মুখস্থ করতে হবে, হ্যাঁ, is a divisor of the order of G। তার মানে কি, যে order of every subgroup of a finite group G is a divisor of order of G, of the order of G। ধর G এর অর্ডার যদি 12 হয়, G এর অর্ডার যদি 12 হয় তাহলে প্রত্যেকটা সাবগ্রুপ, ঠিক আছে, সাবগ্রুপ কি করবে সেই গ্রুপের অর্ডারকে ভাগ করবে। তাহলে প্রত্যেকটা সাবগ্রুপ কি করবে ওই গ্রুপের অর্ডারকে ভাগ করবে, তোকে এটা করতে হবে, হ্যাঁ। তাহলে অর্ডার অফ জি হচ্ছে 12। এবার আমি ধর একটা 5 অর্ডারের সাবগ্রুপ পেলাম, এটা কিন্তু কোনোদিনও পেতে পারি না যে এইচ হচ্ছে একটা সাবগ্রুপ পেলাম জি এর যার অর্ডার 5, এটা কিন্তু কোনোদিনই হতে পারে না। কারণ কি, কারণ হচ্ছে 5 কিন্তু 12কে ভাগ করে না, তাই 5 অর্ডারের কিন্তু জি এর মধ্যে, মানে জি এর সাবগ্রুপ পাবো না কিন্তু 5 অর্ডার, কারণ সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখ এর প্রুফ করছি। আবার এখান থেকে বলতে পারি যে ধর 12 অর্ডার, 12 কি ভাগ করলেই যে ওই অর্ডারের সাবগ্রুপ থাকবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, এখানে ল্যাগ্রাঞ্জ থিওরেম কি বলছে যে এভরি সাবগ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ
ইজ দ্য ডিভাইজার অফ দ্য অর্ডার অফ জি, মানে সাবগ্রুপ হলে ভাগ করে, কিন্তু ভাগ করলেই সাবগ্রুপ হবে এমন কোনো কথা নেই। ওটাই হচ্ছে কনভার্স অফ ল্যাগ্রাঞ্জ থিওরেম। সেটাও হয়, তার জন্য কিছু কন্ডিশন আছে। যেমন ধর 12কে কে ভাগ করে, 1 ভাগ করে, 2 ভাগ করে, 3 ভাগ করে, 4 ভাগ করে, 6 ভাগ করে, আর 12 নিজে ভাগ করে। 12 নিজেই নিজেকে ভাগ করছে, এটা হচ্ছে ইমপ্রপার সাবগ্রুপ। এটা হচ্ছে এক হচ্ছে ট্রিভিয়াল সাবগ্রুপ, এই দুটো তো হবেই, আর বাদ বাকিগুলো সব প্রপার সাবগ্রুপ। এবার 2 ভাগ করছে মানে এই 2 অর্ডারের সাবগ্রুপ আছে এমন কোনো কথা নেই। যদি সাবগ্রুপ হয়, ভালো করে বুঝবি থিওরেমের স্টেটমেন্টটা, যদি সাবগ্রুপ হয়, ঠিক আছে, তাহলে ভাগ করবে 12কে। তার মানে 2 ভাগ করছে মানে 2 অর্ডার সাবগ্রুপ থাকবে এমন কোনো কথা নেই, 3 ভাগ করছে মানে 3 অর্ডার সাবগ্রুপ থাকবে এমন কোনো কথা নেই। বুঝতে পারছিস তো? তার মানে কি, সাবগ্রুপ হলে সেটা ভাগ করবে, কিন্তু ভাগ করলেই যে সাবগ্রুপ এরকম আমি বলতে পারি না। সেটাও বলতে পারি, সেটাই হচ্ছে কনভার্স অফ ল্যাগ্রাঞ্জ থিওরেম, যে ভাগ করলেই, যেমন 1 2 3 4 6 12 এটা সবাই ভাগ করছে মানে প্রত্যেকটা অর্ডারে একটা সাবগ্রুপ থাকবে যে, এটাও বলতে পারি। বা তার জন্য কন্ডিশন আছে, ওটাকে ফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপ হতে হবে, ঠিক আছে? ওর কন্ডিশন আছে, ওটা হচ্ছে তোর কনভার্স অফ ল্যাগ্রাঞ্জ থিওরেম। যখন করাবো তখন প্রমাণ আছে, প্রমাণ দেখে নিবি তখন। আপাতত এটাই আমরা দেখি যে ল্যাগ্রাঞ্জ থিওরেম কি বলছে। আচ্ছা, প্রুফটা ভালো করে দেখে নিবি, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে কিন্তু। হ্যাঁ, তোকে বললো স্টেট অ্যান্ড প্রুফ ল্যাগ্রাঞ্জ থিওরেম। এখানে দেখ, আমি ধরলাম যে জি হচ্ছে একটা ফাইনাইট গ্রুপ, ফাইনাইট গ্রুপ, তার মানে এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে ফাইনাইট, এবং এইচ হচ্ছে একটা সাবগ্রুপ, ঠিক আছে? তাহলে জি হচ্ছে একটা ফাইনাইট গ্রুপ, এইচ হচ্ছে সাবগ্রুপ। এবার আমি ধরে নিলাম যে অর্ডার অফ জি, যেহেতু ফাইনাইট গ্রুপ, ওটাকে এন ধরে নিলাম, যে অর্ডার অফ জি হচ্ছে এন। এবার ধর এটা মনে কর জি দেওয়া আছে, এটা সাপোজ জি। এবার এক্ষেত্রে আচ্ছা, এবার আমি কি করছি, যে এই জি যে সেটটা আছে, এই জি সেটের যত তোর হচ্ছে ডিস্টিংক্ট লেফট কোসেট গুলো আছে, মনে কর এটা একটা লেফট কোসেট। ডিস্টিংক্ট লেফট কোসেট বলতে মানে লেফট কোসেট গুলো নিজেদের মধ্যে তো কোনো কমন হয় না, তাহলে আমি ধরলাম এগুলো হচ্ছে তার ডিস্টিংক্ট লেফট কোসেট, ঠিক আছে? এগুলো এক একটা লেফট কোসেট মনে কর, ঠিক আছে? এগুলো মনে কর, এটা মনে কর এ এইচ, এটা মনে কর বি, বা এটা ওরা কি করেছে x1 নাম দে, এটা x1h, এটা x2h, এটা মনে কর x3h, এগুলো সব এক একটা লেফট কোসেট। এটা x4h, ঠিক আছে? ডট ডট করে এখানে সব লেফট কোসেট গুলো আছে, যত ডিস্টিংক্ট লেফট কোসেট গুলো আছে তাদের কালেকশন করলাম। আচ্ছা, এবার দেখ, এখানে যেহেতু জিটা ফাইনাইট, তাহলে এই ডিস্টিংক্ট লেফট কোসেট গুলো অবশ্যই ফাইনাইট, এটা আর বিষয়ে বলতে হয় না, ঠিক আছে? তাহলে এখানে নাম্বার অফ, যেহেতু জিটা ফাইনাইট, তার নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেট এটা ফাইনাইট হবে, নো ডাউট, ঠিক আছে? তাহলে আমি ধরলাম যেহেতু ফাইনাইট সংখ্যক, তাহলে আমি ধরলাম সেটা তারা কারা, আমি ধরলাম তারা হচ্ছে x1h, x2h অ্যান্ড সো অন করে xmh, এরা হচ্ছে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট, ঠিক আছে? x1 থেকে xm, এই mটা হচ্ছে তোর ডিস্টিংক্ট লেফট কোসেট। এবার দেখ, আমাকে মনে কর, তাহলে এখানে তো দেখ এগুলো সবাই মিলে তো জিটা তৈরি হচ্ছে, তাহলে এখানে মনে কর সবার মধ্যেই এই এলিমেন্টগুলো কিন্তু যোগ করে, মানে এর মনে কর যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকের নাম্বার অফ এলিমেন্ট সংখ্যা সেমই হবে এক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এর এলিমেন্ট সংখ্যা, এর এলিমেন্ট সংখ্যা, এর এলিমেন্ট সংখ্যা, এগুলো সব যোগ করলে কার এলিমেন্ট পাবো বলতো? কারণ সবগুলো এলিমেন্ট যোগ করলে কিন্তু আমি জি এর এলিমেন্ট পাবো না, তাই না? যেহেতু এরাই তো সব ডিস্টিংক্ট, এর বাদ দিয়ে তো বাইরে আর কেউ নেই, কারণ এই কটাই আছে, তাছাড়া তো আর কেউ নেই, তাই না? তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে জি কি করে গঠন করছে, জি হচ্ছে ইউনিয়ন এক্স আই এইচ, মানে এই প্রত্যেকটা আই ইকুয়াল টু 1 টু এম, এই প্রত্যেকটা লেফট কোসেটকে ইউনিয়ন করলেই কিন্তু জিটাকে পাচ্ছে। এমনি সেটের প্রপার্টি অনুযায়ী কি হয়, সেটের তো তোরা দেখেছিস না,
এই সেটটাকে, এই টোটাল জি সেটটাকে আমি কতগুলো পার্টে ভাগ করলাম, এই প্রত্যেকটা পার্ট যোগ করলে তো টোটাল জিটা পাচ্ছি। সেটের প্রপার্টি বা ভেন ডায়াগ্রাম তো তাই বলছে না, তাহলে এখানেও কিন্তু তাই। ঠিক আছে, জিটা কি করে পাচ্ছি, প্রত্যেকটা লেফট কোসেটকে ইউনিয়ন করে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে জি। ঠিক আছে, তার মানে জিটা কি, জিটা হচ্ছে হচ্ছে এই প্রত্যেকটা মৌমাছির মতো পার্টিশন, মৌমাছির মতো পার্টিশন হবে এমন কোনো কথা নেই, মানে জিটা হচ্ছে কি, জিটা হচ্ছে এই লেফট কোসেটগুলোর কিন্তু পার্টিশন, মানে পার্টিশন করে করে জিটা কিন্তু তৈরি হয়েছে, এটা আমরা বলতেই পারি। মেন কনসেপ্টটাকে বুঝবি, তারপর নিজেরাই করতে পারবি। এবার দেখ, আমি ধরলাম প্রত্যেকটা লেফট কোসেট থেকে, দেখ এখানে যতগুলো এলিমেন্ট আছে, এখানেও ততগুলো এলিমেন্ট আছে, কতগুলো এলিমেন্ট আছে, এইচে যত সংখ্যক এলিমেন্ট আছে তত সংখ্যকই কিন্তু এলিমেন্ট আছে। এবার এইচে কত সংখ্যক এলিমেন্ট আছে আমি তো জানি না, আমি ধরলাম যে অর্ডার অফ এইচ ইকুয়াল টু এম, মানে এইচে এম সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এক্স ওয়ান এইচও এম সংখ্যক এলিমেন্ট থাকবে, এক্স টু এইচও এম সংখ্যক এলিমেন্ট থাকবে, এক্স এম এইচও কি এম সংখ্যক এলিমেন্ট থাকবে, প্রত্যেকটাতে কিন্তু এম সংখ্যক এলিমেন্ট থাকবে। বোঝা গেল? তার মানে এখান থেকে কি পেতে পারি, তাহলে প্রত্যেকটাতে যদি এটাতে এম সংখ্যক, এটাতে এম সংখ্যক, এটাতে এম সংখ্যক, তাহলে প্রত্যেকটাতে কত সংখ্যক এলিমেন্ট থাকবে। আমি যদি বা এখানে এনটাকে যদি না ধরি, সাপোজ এই এনটাকে ধরলাম না, সাপোজ, তাহলে এই এনটাকে ধরবো না, হ্যাঁ এটাকে এন না, আমি জানি না, আমি এটা কি আছে জানি না, ধর এটা এম ধরছি না, মানে অর্ডার অফ এইচ সংখ্যক এলিমেন্ট আছে প্রত্যেকটাকে, এটা ধরে নিচ্ছি যে এখানে অর্ডার অফ এইচ সংখ্যক এলিমেন্ট আছে, এখানে অর্ডার অফ এইচ সংখ্যক এলিমেন্ট আছে, এখানেও অর্ডার অফ এইচ সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে টোটাল এলিমেন্ট কত হলো, প্রত্যেকটাতে অর্ডার অফ এইচ সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে টোটাল এলিমেন্ট কত হলো, এম ইন্টু অর্ডার অফ এইচ সংখ্যক না, প্রত্যেকটাতে যদি এম অর্ডার অফ এইচ সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে টোটাল কত মেম্বার, টোটাল 5টা থাকলে এম ইন্টু অর্ডার অফ 5, এখানে যেহেতু এমটা লেফট কোসেক্ট আছে এবং প্রত্যেকে অর্ডার অফ এইচ সংখ্যক এলিমেন্ট আছে, তার টোটাল এলিমেন্ট এম ইন্টু অর্ডার অফ এইচ সংখ্যক, তাহলে সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে গ্রুপের অর্ডার। দেয়ারফর কি বলতে পারি যে অর্ডার অফ জি ইকুয়াল টু এম ইন্টু অর্ডার অফ এইচ। এবার অর্ডার অফ জি মানে তো এন, তাহলে এন ইকুয়াল টু এম ইন্টু অর্ডার অফ এইচ, তার মানে এখান থেকে এইচ এর সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে, তার মানে এখান থেকে বলতে পারি না যে অর্ডার অফ এইচ ডিভাইডস অর্ডার অফ জি, বা এন অর্ডার অফ এইচ ডিভাইডস এন, তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল কি যে অর্ডার অফ এইচ জি এর অর্ডার মানে সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে, ব্যাস এখান থেকে প্রমাণ কমপ্লিট। বোঝা গেল? তাহলে ওভারঅল এখানে জাস্ট আমি একটু গল্পের মতো করে বলে দিলাম, ওরাও একটু লিখেছে, একটু দেখবি। হ্যাঁ, নেক্সট থিওরেম, এটাও ইম্পর্টেন্ট থিওরেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম, থিওরেম নাম্বার 9। কি বলেছে, এটা কিন্তু অ্যাজ এ সূত্র হিসাবে আমার কিন্তু খুব কাজে লাগবে। হ্যাঁ, মানে আমি যখন সূত্র করব তখন আমার খুব কাজে লাগবে যে এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক। আচ্ছা, সাইক্লিক গ্রুপ মানে তো তোদের ধারণা আছে যে সাইক্লিক গ্রুপ কি। সাইক্লিক গ্রুপ মানে কোনো একটা নির্দিষ্ট এলিমেন্ট দ্বারা জেনারেটেড, যেমন আমি যদি জি একটা গ্রুপ ধরি +-1 +-i, এটা প্রচুর করিয়েছি, প্রচুর দেখেছিস তোরা, +-1 +-i এর জেনারেটরকে কারো মনে আছে? জেনারেটর, জেনারেটর মানে ওটা দিয়ে বারবার বারবার গুণ করে যাব, তাহলে ওই গ্রুপের সমস্ত মেম্বার পাবো। তাহলে এক্ষেত্রে জেনারেটরটা কে ছিল? +-1 +-i, ith রুট অফ ইউনিটি, সেখানে 4th রুট অফ ইউনিটি, এটা I আর মাইনাস আই। হ্যাঁ হ্যাঁ, গুড। তাহলে আই আর মাইনাস আই হচ্ছে জেনারেটর। ঠিক আছে, তাহলে আই আর মাইনাস আই হচ্ছে জেনারেটর। এখানে কি বলছে, তাহলে সাইক্লিক গ্রুপ হতে গেলে তার একটা জেনারেটর থাকে। এবার এখানে কি বলছে, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, মানে তোকে চোখ বুঝে তুই লিখতে পারবি যদি একটা গ্রুপের অর্ডার, ঠিক আছে, অর্ডার অফ জি ইকুয়াল টু 11 যদি হয় তাহলে 11 প্রাইম, তার মানে এটা সাইক্লিক, তার মানে কি ওর একটা জেনারেটর আছে। যদি 13 হয় তাহলেও সাইক্লিক, যদি 2 হয় তাহলেও সাইক্লিক, 3 হলো সাইক্লিক, 5 হলো সাইক্লিক, মানে কি, তার মানে কি যে যদি প্রাইম হয়, গ্রুপের অর্ডার যদি প্রাইম হয় তাহলে সেটা সাইক্লিক হয়ে যাবে।
বোঝা গেল? তাহলে এটা হচ্ছে তার থিওরেম। আমরা পরবর্তীকালে এটার প্রমাণ পড়ছি, এটা প্রমাণটাও কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, প্রুফ দেখ। সাইক্লিক মানে তার কি একটা জেনারেটর থাকবে, তাই না? এই জেনারেটর, এটার ক্ষেত্রে যেমন আই আর মাইনাস আই হচ্ছে, সেরকম করেই থাকবে। আশা করি সাইক্লিক বুঝতে পারছি। যদি অসুবিধা হয় তাহলে বলবি, তাহলে ওই রেকর্ডেড প্রি ক্লাস আছে, সেগুলো পাঠিয়ে দেবো, অসুবিধার কিছু নেই যদি কারো কোনো অসুবিধা হয়। আমি ধরলাম যে জি হচ্ছে গ্রুপ, তার অর্ডারটা হচ্ছে পি, যেখানে পি হচ্ছে প্রাইম সংখ্যা, ঠিক আছে? এবং আরও ধরলাম এখানে দেখ যে অর্ডার অফ, আচ্ছা, এবং যেহেতু প্রাইম সংখ্যা তার মানে অবশ্যই এর অর্ডারটা একের থেকে বড়, কারণ প্রাইম মানে কি একের থেকে বড় কোনো সংখ্যা হচ্ছে প্রাইম হয়। তাহলে পি হচ্ছে এখানে যেহেতু প্রাইম, তাহলে পি অবশ্যই একের থেকে বড় হবে। আমি বললাম তাহলে একের থেকে বড় মানে কি, তাহলে আইডেন্টিটি বাদ দিও, মানে জি তো একের থেকে বড়, জিতে তো আইডেন্টিটি থাকবে, অবশ্যই থাকবে। তাহলে এটা বাদ দিয়ে যেহেতু অর্ডারটা একের থেকে বড়, তাহলে মিনিমাম তো 2, তাহলে হচ্ছে কি ই বাদ দিও ওর মধ্যে কিছু নন আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। সেই নন আইডেন্টিটি এলিমেন্টকে আমি ধরলাম এ বা বি, মানে মিনিমাম একটা কিন্তু নন আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। আমি ধরলাম এটা হচ্ছে একটা নন আইডেন্টিটি এলিমেন্ট, এটা হচ্ছে একটা নন আইডেন্টিটি এলিমেন্ট অফ জি, ঠিক আছে? এবং আমি আরও ধরে নিলাম তাহলে এটা হচ্ছে একটা নন আইডেন্টি এলিমেন্ট অফ জি, মানে আইডেন্টিটি বাদ দিয়ে, যেহেতু অর্ডার কিন্তু একের থেকে বড়, মানে একের থেকে বেশি মেম্বার থাকবে ওর মধ্যে, মিনিমাম দুটো থাকবেই। এবার আমি কি করলাম, আমি হচ্ছে এইচ হচ্ছে একটা সাইক্লিক সাবগ্রুপ ধরে নিলাম, যেটা হচ্ছে এ দ্বারা জেনারেটেড। জেনারেটরগুলোকে এইভাবে ডিনোট করা তোরা জানিস। তাহলে এইচ হচ্ছে একটা সাইক্লিক সাবগ্রুপ যেটা কিনা এ দ্বারা জেনারেটেড। তাহলে যেহেতু এ দ্বারা জেনারেটেড এবং সাবগ্রুপের অর্ডার, গ্রুপের অর্ডারকে ভাগ করা, এটা জানিস। সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করা, তার মানে অর্ডার অফ এইচ, ঠিক আছে? তার মানে এটা যদি একের থেকে বড় হয়, তার মানে এই এইচ এর অর্ডারটাও কি একের থেকে বড়ই হবে, কারণ এ তো নন আইডেন্টিটি এলিমেন্ট না, ঠিক আছে? তাহলে এর অর্ডারটাও কি একের থেকে বড়ই হবে। তাহলে এখানে বলতে পারি যে অর্ডার অফ এইচও একের থেকে বড়, নো ডাউট। এবার দেখ অর্ডার অফ এইচ, একটু আগে আমরা ল্যাগ্রাঞ্জ থিওরেম কি বলছিলাম, অর্ডার অফ এইচ ডিভাইডস অর্ডার অফ জি। তাহলে অর্ডার অফ এইচ এর কত কত হতে পারে, যেহেতু পিটা প্রাইম, তাহলে অর্ডার অফ এইচ ইজ আইদার 1, কারণ পি এর ডিভাইজার অর পি। এবার এক তো হবে না, কারণ তো এখানে বলেছে অর্ডার অফ এইচ একের থেকে বড়, তাহলে একের থেকে বড় যদি হয় তাহলে এক তো হবে না ওর অর্ডার, তাহলে এক যখন হবে না তাহলে কি হবে পি। তাহলে দেয়ারফোর অর্ডার অফ এইচ ইকুয়াল টু পি, ঠিক আছে? তাহলে দেখ, তাহলে এইচটা কি এইচ, তাহলে এক্ষেত্রে অর্ডার অফ এইচ যদি পি হয়, অর্ডার অফ জিও তো পি, তাহলে এইচ আর পি সমান, দেয়ারফোর এইচ আর জি সমান, এখানে কি এইচ আর জি সমান। তার মানে কি পেলাম দেখ, তার মানে এখান থেকে এটা পেলাম যেহেতু এইচ আর জি সমান, দেয়ারফোর জি সাইক্লিক। কারণ কি, কারণ হচ্ছে এইচ এর কিন্তু একটা জেনারেটর আছে, যেটা এইচ এর জেনারেটর সেটাই কিন্তু জি এর জেনারেটর। বোঝা গেল? এইচ যেহেতু এ দ্বারা জেনারেটেড, তাহলে জিও এ দ্বারা জেনারেটেড, যেহেতু জেনারেটর অর্ডার আর গ্রুপের অর্ডার কি হয়, সেম হয়। সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে আমরা এটাও দেখেছি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে জিটা কিন্তু সাইক্লিক হয়ে গেল। দেখে নিবি একবার করে, যদি বুঝতে অসুবিধা হয় রেকর্ডেড ক্লাস পাঠিয়ে দেবো, যতবার খুশি ততবার দেখিস। তারপরে বুঝতে অসুবিধা হলে বলবি, ব্যাচে বুঝিয়ে দেবো রোববার। আচ্ছা, নেক্সট থিওরেম চলে আসছি। নেক্সট থিওরেম হচ্ছে থিওরেম নাম্বার হচ্ছে 10। আচ্ছা, 10 নাম্বার থিওরেমে কি আছে? আর বেশি কিছু নেই, আর একটুখানি করালে আর একটুখানি
একটুখানি করালেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আমাদের। দেখ, the order of each element in G এটা ফাইনাইট গ্রুপ, হ্যাঁ, ফাইনাইট গ্রুপ G is a divisor of order of G। তার মানে কি, যদি একটা গ্রুপ ফাইনাইট হয় তাহলে এলিমেন্টের অর্ডার ও গ্রুপের অর্ডারকে ভাগ করে। এতক্ষণ আমরা ল্যাগ্রাঞ্জ থিওরেম কি পড়েছিলাম? ল্যাগ্রাঞ্জ থিওরেম পড়েছিলাম যে সাবগ্রুপ, যদি জি হচ্ছে একটা গ্রুপ হয়, এইচ যদি তার সাবগ্রুপ হয়, সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে। কিন্তু এখানে শুধু তা না, এখানে একটা এ ধর একটা এলিমেন্ট এ বিলংস টু জি, তাহলে এই এলিমেন্টের অর্ডার মানে কি বোঝায়? কারণ মনে আছে এলিমেন্টের অর্ডার মানে কি? একটা গ্রুপের একটা এলিমেন্টের অর্ডার মানে তুই কি বুঝিস বা তোরা কি বুঝিস, এটা কি মনে আছে কারো? a to the power n is equal to e হয়, যেখানে nটা একটা পজিটিভ লিস্ট ইন্টিজার হয়। এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই, যেখানে এনটা হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার, ঠিক? মানে এ কে মিনিমাম কতবার কম্পোজ করে ই আসবে, এটাই তো আমাদের মেইন সূত্র ছিল, মিনিমাম। ঠিক আছে, কতবার কম্পোজ করে ই আসবে। তো যদি এ কে যদি এন বার কম্পোজ করে ই আসে, তাহলে অর্ডার অফ এ ইকুয়াল টু এন। তাহলে এই এলিমেন্টের অর্ডারটাও গ্রুপের অর্ডারকে ভাগ করেও তোকে দেখাতে হবে। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত ল্যাগ্রাঞ্জ থিওরেম কি বলছিল? যে সাব গ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে। বাট এখানে আরেকটা থিওরেম বলছে শুধু সাব গ্রুপ না, ওই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে। যেমন তোদের আমি আগের দিন ইসেতে দেখাচ্ছিলাম না, এস থ্রির ক্ষেত্রে দেখাচ্ছিলাম, এস থ্রির সাবগ্রুপ দেখাচ্ছিলাম, এস থ্রির এলিমেন্টগুলো যারা তাদের, যেমন এস থ্রির অর্ডার কী ছিল, এস থ্রির অর্ডার কিন্তু 6 ছিল, এস থ্রির অর্ডার 6, কিন্তু এলিমেন্টের অর্ডারগুলো কী ছিল, 1, 2 আর 3। ঠিক আছে, এই কটা কিন্তু এলিমেন্টের অর্ডার ছিল, এর বাইরে কিন্তু নেই। দেখ, এরা সবাই কিন্তু 6কে ভাগ করে, তাহলে এলিমেন্টের অর্ডার কিন্তু অবশ্যই গ্রুপের অর্ডারকে ভাগ করে। এবার এটাই আমি প্রমাণ করছি, ছোট্ট প্রমাণ, কিচ্ছু নেই এর মধ্যে, 2-3 লাইন। দেখ, জি যেহেতু ফাইনাইট গ্রুপ, জিটা ফাইনাইট গ্রুপ বলে দেওয়া আছে, এবং আমি ধরে নিলাম যে এ বিলংস টু জি, এবং এটা জিতে আছে ধরে নিলাম, এবং এটা দেখ, এটা হচ্ছে একটা, আমি এ হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ, মানে এটাকে তুই এইচও ধরতে পারিস বা তোর ইচ্ছা যা খুশি। ঠিক আছে, এবার সাইক্লিক গ্রুপটা অ্যাকচুয়ালি কি হয়, এখানে দেখ, এটাকে ধরলাম আমি মনে মনে, এটাকে এইচ ধরলাম যে এটা একটা সাইক্লিক গ্রুপ। তাহলে এক্ষেত্রে অর্ডার অফ এইচ যা হবে, অর্ডার অফ এও কি হয়, সেম হয়, যেহেতু এটা সাইক্লিক গ্রুপ। তো তাহলে সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে কি হয়, ওই মানে ওই গ্রুপের অর্ডার আর ওই এলিমেন্টের অর্ডার, মানে ওই বিশেষ করে জেনারেটরের অর্ডার সেম হয়, আমরা পড়েছি সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে। তার মানে এক্ষেত্রে দেখ, যেহেতু সাব গ্রুপের অর্ডারটা গ্রুপের অর্ডারকে ভাগ করে, তার মানে আমি বলতে পারি না এই এলিমেন্ট যে জেনারেটর আছে সেই জেনারেটর অর্ডারটা গ্রুপের অর্ডারকে ভাগ করবে। বা এই ল্যাগ্রাঞ্জ থিওরেম থেকে বলছিল না যে অর্ডার অফ এইচ, অর্ডার অফ এইচ মানেই হচ্ছে অর্ডার অফ জেনারেটর এ, তার মানে এটা মানে অর্ডার অফ এইচ। এটা ভাগ করে কাকে, এটা ভাগ করে অর্ডার অফ জি কে ভাগ করে। এবার অর্ডার অফ এইচ আর অর্ডার অফ এ তো সেম, তার মানে অর্ডার অফ এটাও কি করে, ভাগ করে অর্ডার অফ জি কে। তার মানে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে। ব্যাস, প্রমাণ কমপ্লিট। এখান থেকে এইটুকুই দেখে নিবি। তারপরে নেক্সট থিওরেম 11 নাম্বার, এগুলো ছোটো ছোটো, একদম ছোটো ছোটো, এগুলো তুই প্রবলেম সলভের মতোই তুই ভাবতে পারিস। এবার এখান থেকে কি আছে দেখ, এবার এখান থেকে 11 নম্বর, এখানে জি হচ্ছে একটা ফাইনাইট গ্রুপ, জি হচ্ছে একটা ফাইনাইট গ্রুপ, এবং এ বিলংস টু জি। ঠিক আছে, এ জিতে আছে। তাহলে বলছে এ টু দি পাওয়ার অর্ডার অফ জি ইকুয়াল টু ই হয়, এ টু দি পাওয়ার অর্ডার অফ জি ইকুয়াল টু ই হবে।
এবার এখান থেকে দেখ, তাহলে এ টু দি পাওয়ার অর্ডার অফ জি ইকুয়াল টু ই হবে। এটা আমি কি করে করব? দেখ এখান থেকে তার 1 মিনিট। আচ্ছা, তার মানে কোনো একটা এলিমেন্ট সেটা হোল টু দি পাওয়ার অর্ডার অফ জি বসালেই সেটা কি পেয়ে যাবো? এটা আইডেন্টিটি পেয়ে যাবো। ঠিক আছে, এটাই ওরা বলছে। তাহলে আমি ধরলাম, ঠিক আছে, প্রুফ করি। এই প্রুফ আমরা আগেও দেখেছি এগুলো। ঠিক আছে, আমি ধরে নিলাম যে জিটা হচ্ছে একটা ফাইনাইট গ্রুপ। সেম প্রসেস, এটা ফাইনাইট গ্রুপ তো বলেই দেওয়া আছে, ফাইনাইট গ্রুপ। এবং ধরে নিলাম এ বিলংস টু জি। এবার আমরা জানি কি অর্ডার অফ এ ডিভাইডস অর্ডার অফ জি, এটা ভাগ করে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে। তার মানে এটা তো আমরা জানি। আমি ধরে নিলাম যে লেট অর্ডার অফ এ ইকুয়াল টু এম। যদি অর্ডার অফ এ ইকুয়াল টু এম হয়, ভালো করে ভাগ করে দেখবি, তাহলে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ই, কোনো একটা এলিমেন্টের অর্ডার যদি অর্ডার অফ এ ইকুয়াল টু যদি এন হয়, তার মানে আমরা কি লিখতে পারি? আমরা এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই লিখি না? সেরকমই অর্ডার অফ এ ইকুয়াল টু যদি এম হয়, তাহলে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ই আমরা আগেও দেখেছি। তাহলে এখান থেকে বলতে পারি, দেখ এবার এম যেহেতু কাকে ভাগ করে? অর্ডার অফ জি কে ভাগ করে, তাহলে এ টু দি পাওয়ার অর্ডার অফ জি ইকুয়াল টু ই হয়ে যায়। আমি তোকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। দেখ দেখ S3 অর্ডার ইকুয়াল টু 6 হলো, আর অর্ডার অফ রো 1 ইকুয়াল টু কত? অর্ডার অফ রো 1 কত ছিল? আগের দিনই পড়িয়েছি। অর্ডার অফ রো 1 কত ছিল? 3. এটা 3 ছিল। এবার দেখ 3 6 কে ভাগ করে, তার মানে কি এখান থেকে বলছে যে অর্ডার অফ রো 1 মানে রো 1 টু দি পাওয়ার অর্ডার অফ জি ইকুয়াল টু ই হবে। তোকে দেখাতে হবে তো। তার মানে রো 1 টু দি পাওয়ার অর্ডার অফ জি মানে কি? 6। তাহলে রো 1 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু ই তোকে দেখাতে হবে। তাহলে রো 1 টু দি পাওয়ার 6 মানে কি? রো 1 টু দি পাওয়ার 3, তার হোল স্কয়ার লিখতে পারি। এবার যেহেতু এর অর্ডার 3 আছে, তাহলে এর অর্ডারটা দেখ 3 মানে রো 1 এর অর্ডার অর্ডার অফ জি কে ভাগ করছে, মানে 3টা 6 কে ভাগ করছে। এখানে দেখ অর্ডার অফ জি, এই অর্ডার অফ এটা এম যেহেতু এন জি কে ভাগ করছে, তাহলে অর্ডার অফ জি ইকুয়াল টু এম ইন্টু সাম ইন্টিজার হবে। তাহলে এম ইন্টু সাম ইন্টিজার মনে করো কে, সাপোজ এটা কে। তাহলে এখান থেকে সাপোজ এটা যদি কে হয়, তাহলে তাহলে এক্ষেত্রে এটার ক্ষেত্রে আগে দেখে নেই। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? রো 1 টু দি পাওয়ার কিউব, যেহেতু ওর অর্ডার 3, তাহলে এটা ই স্কোয়ার ইকুয়াল টু কত হয়? ইকুয়াল টু ই হবে আইডেন্টিটি, দ্যাট ইজ যেটা রো 0 হতো আমাদের, তাই তো? সেরকম এখানে যদি যদি এম অর্ডার অফ জি কে ভাগ করে, তাহলে অর্ডার অফ জি ইকুয়াল কি? এম ইন্টু সাম ইন্টিজার কে। এবার দেখ তাহলে এ টু দি পাওয়ার অর্ডার অফ জি ইকুয়াল টু কি লিখবো? এ টু দি পাওয়ার এম কে। তাহলে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার কে। তার মানে কি এ টু দি পাওয়ার এম মানে তো ই, যে এখানে দেখছিলাম। তাহলে ই টু দি পাওয়ার কে, ই টু দি পাওয়ার ই এর সাথে তুই কে টাইমস 10 100 200 500 টাইম যতবারই যোগ করিস গুণ করিস না কেন, সেটা কি ই পাবি। তাহলে হয়ে গেল অর্ডার অফ এ টু দি পাওয়ার অর্ডার অফ জি ইকুয়াল টু ই। বোঝা গেল? ওরা এখান থেকে ডাইরেক্ট লিখে দিয়েছে। ওরা ওরা এইসব আর কিছু বলেনি। ঠিক আছে, আমি তোদের একটু দেখিয়ে দিলাম, এক্সাম্পল দিয়েও দেখিয়ে দিলাম। ওরা ডাইরেক্ট এখান থেকে এটা বলে দিয়েছে। এটা হয়, এটা দেখবি 11 নম্বর থিওরেম। দেন গস বলে একটা পার্ট আছে, ওটা তোদের দেখতে হবে না, ওটা সিলেবাসে নেই, ওগুলো পড়তেও হবে না। তারপর ফার্মার থিওরেম। হ্যাঁ, ফার্মার থিওরেমটা ইম্পর্টেন্ট আছে। দেন কিছু ওয়ার্কআউট এক্সাম্পল আছে, এটা করলেই আমাদের প্রথম পার্ট আসছে। ও আর দু একটা জিনিস আছে বলে দিচ্ছি। আর যাই লেফট কোসেক্ট আছে, সিমিলারলি রাইট কোসেক্টও আছে, ওগুলো পড়তে হয় না, ওগুলো একবার করে চোখ বুলিয়ে নিতে হয়। শুধু থিওরেমের স্টেটমেন্টগুলো লিখে দিয়ে চলে গেছে ওরা। আচ্ছা, এবার এখান থেকে আরেকটা পার্ট দেখ, ফার্মার থিওরেম, খুব ইম্পর্টেন্ট থিওরেম।
এটা কি বলছে দেখ, এখানে বলছে যে পি হচ্ছে একটা প্রাইম, একটা প্রাইম স্টেটমেন্ট লিখছে, হ্যাঁ, আর এটা হচ্ছে ইন্টিজার, যে কোনো ইন্টিজার, বাট পি মানে এ হচ্ছে যে কোনো একটা ইন্টিজার, বাট পি ডাজ নট ডিভাইডস এ, পি একে ভাগ করে না। বোঝা গেল? মানে এমন একটা ইন্টিজার তো যা খুশি হতে পারে, ধর আমি পি এর মান 5 ধরলাম, এবার আমি ধর এ এর মান 15 ধরলাম, তাহলে এক্ষেত্রে পি তো প্রাইম, কিন্তু প্রাইম সংখ্যা হলেও তো ওতে একে ভাগ করছে না, তাহলে একে ভাগ করবে না এরকম কোনো প্রাইম, মানে 5 দিয়ে ভাগ যাবে না এরকম কোনো প্রাইম। তার মানে আমি সেটা 11 ধরতে পারি এর মান, 12 ধরতে পারি, 13 ধরতে পারি, 14 ধরতে পারি, আমার ইচ্ছে মতো যা খুশি ধরতে পারিস, বাট এমন কিছু ধরবি যেটা 5 দিয়ে ভাগ যাচ্ছে না, ঠিক আছে, এর মানটা। তাহলে বলছে দেন এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এটা কনগ্রুয়েন্স টু ওয়ান ব্র্যাকেটে মড পি। তোরা তো ইন্টিজার পড়েছিস, কনগ্রুয়েন্সের তো কনসেপ্ট আছেই তোদের। এটা মানে কি, এ টু দি পাওয়ার পি মাইনাস কনগ্রুয়েন্স টু ওয়ান ব্র্যাকেটে মড কি, এটা মানে কি, এটা মানে হচ্ছে পি ডিভাইডস এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান পাশাপাশি মাইনাস ওয়ান, একে ভাগ করবে পি। ঠিক আছে, এবার এটা আমরা প্রুভ করছি, দুটো কেসে প্রুভ করছি, কেস ওয়ান কেস টু। কেস ওয়ানে প্রুভ করছি, ইম্পর্টেন্ট থিওরেম, এটা বুঝতে গেলে একটু টাইম লাগবে, কারণ একটু এক্সাম্পল দিয়ে ভালো করে বোঝাতে হবে। আমি ধরলাম, আচ্ছা এখানে দুটো কেসে ভাগ করছি, একটা কেস বলছি যে এ এর মানটা, এই যে এ এর যে মানটা, ধর পি এর মান 5, তাহলে এ এর মানটা আমি ধরলাম যে 5-এর থেকে ছোট, কারা কারা, 1 2 3 4, এটা একটা কেস ধরবো। আরেকটা কেস ধরবো যে এ এর মানটা, মানে এটা একটা কেস ওয়ান, দেখ যদি 5-এর থেকে ছোট হয় 1 2 3 4, তাহলে 5 কিন্তু কাউকেই ভাগ করে না, তাই না? তাহলে এ এর মানটা পি এর থেকে ছোট, তাহলে পি এর থেকে ছোট কি, লেট, আমি পাশাপাশি এক্সাম্পল বোঝাই, পাশাপাশি এটাও বোঝাই, হ্যাঁ, তাহলে তোদের জিনিসটা ক্লিয়ার হবে। আমি ধরলাম যে লেট এ বি ওয়ান অফ 1 2 3 ডট 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 পি মাইনাস ওয়ান, মানে পি এর থেকে ছোট, তার মানে এখানে আমাদের কেস ওয়ানে কত হলো, 1 2 3 4। এবার আমি একটা গ্রুপ কনসিডার করলাম, যে গ্রুপটা ধর জেড পি মাইনাস ক্লাস 0, এটা একটা গ্রুপ কনসিডার করলাম ডটের সাপেক্ষে। তাহলে এখানে সেই গ্রুপটা কি হবে, Z5 এর এলিমেন্ট কত রে, ক্লাস 0 ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 পর্যন্ত 5টা এলিমেন্ট হয় Z5 এর এলিমেন্টগুলো। তাহলে এই Z5 থেকে যদি 0টাকে বাদ দিই, তাহলে কি এর এলিমেন্ট সংখ্যা কারা, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4, মানে জাস্ট 0টাকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত এর এলিমেন্টগুলো হচ্ছে এরাই হয়, 1 2 3 4। বোঝা গেল এটা? আশা করি কারো কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে সেই গ্রুপটাকে আমি ধরে নিলাম, যার মধ্যে এই এলিমেন্টগুলো কারা, 1 2 3 এবং পি মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এর অর্ডার কত, আচ্ছা Z4 মাইনাস 0 এর অর্ডার কত, এটার অর্ডার কত, কত এটার অর্ডার, দেখ ইন জেনারেলি Z5 এর অর্ডার 5 হয়, কিন্তু এখানে যেহেতু একটা এলিমেন্ট কম আছে, তাহলে এর অর্ডার 4। ঠিক একই রকম ভাবে ZP এর অর্ডার এখানে পি হওয়ার কথা, যেহেতু একটা এলিমেন্টকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এর এলিমেন্ট, তাহলে এর অর্ডার কত হবে, এর অর্ডার হচ্ছে পি মাইনাস ওয়ান অর্ডার। দাঁড়া স্লো হয়ে গেল, তাহলে অর্ডার হচ্ছে পি মাইনাস ওয়ান এর অর্ডারটা। এবার এখান থেকে দেখ, তাহলে এর মান, এবার এটা তো হলো, কোনো অসুবিধা নেই, এইটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝলি। এবার দেখ এ মানে কি, এ মানে হচ্ছে এদের মধ্যে কেউ না কেউ, 1 2 3 4 ডট ডট পি মাইনাস ওয়ান, এদের মধ্যে কেউ না কেউ হচ্ছে এ। তাহলে আমাদের কি, আমি ধরলাম এ মানে হচ্ছে 3 ক্লাস 3, ঠিক আছে, এ মানে 3, তাহলে এ হচ্ছে এদের মধ্যে, হচ্ছে 1 2 3 পি মাইনাস ওয়ান, ঠিক আছে, এদের মধ্যে কেউ না কেউ হচ্ছে এ। তাহলে এদের মধ্যে যদি কেউ না কেউ এ হয়, তাহলে আমি ধরলাম তাহলে এ
ক্লাস এ, যে let class A be the element of zp minus 0, এর হচ্ছে একটা এলিমেন্ট, ঠিক আছে, ক্লাস এটা। তাহলে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে, তাহলে অর্ডার অফ এ ক্লাস এ ডিভাইডস অর্ডার অফ এটা এর অর্ডারকে ভাগ করবে, এর অর্ডারকে ভাগ করবে মানে কি p মাইনাস 1 কে ভাগ করবে, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে কি লিখতে পারি, যেহেতু অর্ডার অফ এ কে ভাগ করছে, তার মানে a টু দি পাওয়ার p মাইনাস 1 এটা ইকুয়াল টু 1, যেখানে 1টা হচ্ছে কি আইডেন্টিটি এলিমেন্ট। তার মানে এখানে এটা টু টু দি পাওয়ার p মাইনাস 1 ইকুয়াল টু 1। এবার এটা কি করে বললাম তোদের বলে দিচ্ছি। এখানে দেখ, এখানে বল গুণের সাপেক্ষে, হ্যাঁ, 3 এর অর্ডার কত, তিনের অর্ডার কত বল, মানে 3কে মিনিমাম কতবার গুণ করলে, যেহেতু গুণের সাপেক্ষে 3কে মিনিমাম কতবার গুণ করলে এখানে আইডেন্টিটি কি হবে, গুণের সাপেক্ষে 1 হবে, তাহলে 1 আসছে 5 দিয়ে ভাগ করার পর, হ্যাঁ, 3 তিরিক্ষা 9, 3 নং 27, 5 দিয়ে ভাগ করলে 1 আসছে না, 81 কে যদি 5 দিয়ে ভাগ করে 1 আসছে, তাহলে 3 এর অর্ডার 4 হচ্ছে এখানে। অর্ডার অফ 3 ইকুয়াল টু কিন্তু 4, ঠিক আছে। তার মানে একটু আগে আমরা পড়েছিলাম, মনে আছে, যে যেহেতু এলিমেন্টের অর্ডার যদি গ্রুপের অর্ডারকে ভাগ করে, দেখ ভালো করে দেখ, এখানে থিওরেম, এই এখানে যদি এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডার, যে এটা এলিমেন্টের অর্ডার যদি গ্রুপের অর্ডারকে ভাগ করে, তাহলে সেই এলিমেন্ট টু দি পাওয়ার অর্ডার অফ জি ইকুয়াল টু ই হয়, মানে আইডেন্টিটি হয়। তাহলে দেখ এখানেও তাই, দেখ যে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করছে, তাহলে সেই এলিমেন্ট টু দি পাওয়ার p মাইনাস 1, সেই এলিমেন্ট টু দি পাওয়ার অর্ডার অফ জি দ্যাট ইজ p মাইনাস 1 ইকুয়াল টু আইডেন্টিটি হয়। আইডেন্টিটি কি এখানে 1, তো কারণ কোনো এখানে কোশ্চেন আছে, দেখ সেটাই কিন্তু করলাম, এটা একটু আগে থিওরেম বললাম, ঠিক আছে। তাহলে এটা কিন্তু 1 হলো আমরা আইডেন্টিটি। এখানেও দেখ যেহেতু এর অর্ডার হচ্ছে 4, তাহলে এটা যেহেতু গ্রুপের অর্ডার আর এটার অর্ডার সেম হয়ে গেছে, তাহলে কোনো অসুবিধা নেই, 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কিন্তু 1ই পাবি, আইডেন্টিটি এলিমেন্টই পাবি, বুঝা গেল। তাহলে এক্ষেত্রে কিন্তু a টু দি পাওয়ার p মাইনাস 1 ইকুয়াল টু 1 পাচ্ছিস, ঠিক আছে। তাহলে আমি যদি পরের স্লাইডে চলে যাই, এটাকেই লিখতে পারি যে ওটা তো তোর ক্লাস দিয়ে আছে, এটা তার ক্লাস, যেহেতু এখানে এর এলিমেন্টটা হচ্ছে জেড পির এলিমেন্ট, তাহলে এটা হচ্ছে ক্লাস দিয়ে আছে কিন্তু। এবার আমি যদি এটাকে ইন জেনারেল লিখি, তাহলে a টু দি পাওয়ার p মাইনাস 1 এটা কনগুয়েস টু 1 ব্র্যাকেটে মড p, বোঝা গেল। দেখ এবার তুই এখান থেকে দেখ ভালো করে দেখ, তাহলে ক্লাস এটা তো ক্লাসের মেম্বার গেল, তাহলে 3 টু দি পাওয়ার 4 এটা হচ্ছে কি, এটা ইকুয়াল টু, এটা মানে হচ্ছে 81, ক্লাস 81, ক্লাস 81 মানে 5 দিয়ে ভাগ করলে 1। তার মানে এখান থেকে বলতে পারি যে 3 টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্স টু 1 ব্র্যাকেটে মড p মড 5 বলতে পারি। দেখ 3 টু দি পাওয়ার 8 মানে 3 টু দি পাওয়ার 4 মানে কত, 81। তাহলে 81 থেকে 1 যদি বাদ দিই, কনগ্রুয়েন্সের তো ডেফিনেশন জানিস, 81 থেকে 1 বাদ দিলে হচ্ছে 80, 80 কিন্তু 5 দ্বারা বিভাজ্য, বোঝা গেল। 80 কিন্তু 5 দ্বারা বিভাজ্য, সেটাই কিন্তু এখানে। তাহলে এটা হচ্ছে দেখ কি, তাহলে এটা টু দি পাওয়ার p মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 1 মানে এটা থেকে যদি 1 বাদ দিই, তাহলে সেটা কিন্তু অবশ্যই p দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে আমার কিন্তু একটা প্রমাণ কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড প্রমাণ, কেস 2। আমি কিন্তু পাশাপাশি কিন্তু তোদের যাতে অসুবিধা না হয় তার জন্য কিন্তু এক্সাম্পল ধরে ধরেও কিন্তু বুঝিয়ে দিচ্ছি, যাতে জিনিসটা আরও ক্লিয়ার হয়। যদি আমি ওই এক্সাম্পলগুলো না বোঝাতাম, আমার কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত বোঝানো, এবং আরও আমি বেশি কিছু করে দিতে পারতাম। এবার আমি ধরলাম যে লেট এটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার or পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন p। আগের বার কি পড়েছিলাম, আগের বার কেস 1 করেছিলাম যে a এর মানটা p এর থেকে ছোট,
কিন্তু এখানে ধরলাম এর মানটা পি এর থেকে বড়, সেটা নেগেটিভ হতে পারে অথবা পজিটিভ ইন্টিজার, যাই হোক না কেন, ঠিক আছে। যদি পি এর থেকে বড় হয় তাহলে কি করবো ভালো করে শোন। ধর এর মানটা পি এর থেকেও বড়, তাহলে পি দিয়ে একে ভাগ করব, হ্যাঁ, তাহলে একটা কোশেন্ট পাবো, একটা রিমাইন্ডার পাবো। তাহলে আমি ধরলাম, তাহলে দেয়ার এক্সিস্ট ইন্টিজার কিউ অ্যান্ড আর সাজ দ্যাট পি দিয়ে একে ভাগ করছি, যেটা পি ইকুয়াল টু এ ইকুয়াল টু পি কিউ প্লাস আর, ঠিক আছে। ডিভিশন অ্যালগরিদমের থেকে এটা আমরা পেয়েছি, এ ইকুয়াল টু পি কিউ প্লাস আর। এটা ছোটবেলায় আমরা 3 করেও দেখেছি। তাহলে এ ইকুয়াল টু পি কিউ প্লাস আর, ঠিক আছে, এটা আমরা পেলাম। এবার এখান থেকে যেখানে আর এর মান কি 0 লেস দেন আর লেস দেন পি কিন্তু হয়, তার এবার এখান থেকে আমি এখানে চলে আসি। দেখো এবার একটা এক্সাম্পলে চলে আসি। এই এক্সাম্পলটাই আমরা চলছি মনে করো, হ্যাঁ, আমরা এই এক্সাম্পলটাই চলছি। ধর এই এক্সাম্পলেই এর মান পি এর থেকে বড়, মানে পি এর মান তো 5, তাহলে পি এর থেকে বড় কোনো সংখ্যা আমি ধরলাম 7 ধরলাম, যে এর মান 7, সাপোজ এ ইকুয়াল টু 7, পি এর থেকে বড়। তাহলে বলতো ক্লাস 7 মানে অ্যাকচুয়ালি এই গ্রুপে কত, এই গ্রুপে ক্লাস 7 মানে কত অ্যাকচুয়ালি বল। এই গ্রুপের মেম্বারগুলো তো ক্লাস 1 থেকে ক্লাস 4, 4টে মেম্বার, 1 2 3 4, তাহলে ক্লাস 7 মানে কত? ক্লাস 3। হ্যাঁ, মানে 5 দিয়ে না, ক্লাস 3 না, কেন ক্লাস 3 কেন হবে, 5 দিয়ে ভাগ করবি, তাহলে ক্লাস 2 হবে, তাই না। 5 দিয়ে ভাগ করলে যেটা রিমাইন্ডার হয় সেটাই হচ্ছে ওর ক্লাস হবে, হ্যাঁ, কারণ 5 দিয়ে ভাগ করবি 4 নট। তাহলে এখানে যদি ক্লাস 7 মানে কি ক্লাস 2, 5 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার। ক্লাস 9 মানে কত, 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার এটা। ক্লাস 10 মানে কত, 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হচ্ছে 0, কিন্তু 0 তো এলিমেন্টে নেই, তাহলে এটা নেই। ক্লাস 0 10 নেই। 11 মানে হচ্ছে কত 1, ঠিক আছে, ক্লাস 11। তাহলে ওই 1 2 3 4 এর মধ্যেই কিন্তু রিপিটেশনটা আসবে, তাই না। তাহলে এক্ষেত্রে আমি ক্লাস ছিল এ, কিন্তু অনেক বড় ছিল, তাহলে এ কে ভাগ করে রিমাইন্ডার এখানে 8, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি ক্লাস এ ইকুয়াল টু ক্লাস 8। বুঝছি, একই রকম ভাবে ক্লাস 7 যেমন ক্লাস 2 হচ্ছিল, সেটা এখানে ক্লাস এ ইকুয়াল টু ক্লাস 8। তারপরে এখান থেকে কি, যে আর এটা থেকেও আমি লিখতে পারি কি বলতো, যে এ কনগ্রুয়েন্স টু আর ব্র্যাকেটে মড পি, এটা কিন্তু লিখতে পারি। তার মানে কি, এটাকে কেন লিখতে পারি, এটা আমি এটাকে যদি একটু ভাঙি দেয়, এখান থেকে ভেঙে দিলাম, বা এটা পাশে লিখে দিচ্ছি দাঁড়া, এ মাইনাস আর ইকুয়াল টু পি কিউ। তাহলে এ মাইনাস আর কে তোরা তো ইন্টিজার পড়েছিস, পি হচ্ছে এ মাইনাস আর কে ভাগ করে, পি ডিভাইডস এ মাইনাস আর, আবার কিউ ডিভাইডস এ মাইনাস আর। তাহলে এ যদি এ মাইনাস আর কে ভাগ করে, তাহলে এ কনগ্রুয়েন্স টু আর ব্র্যাকেটে মড পি। তার মানে কি, ক্লাস এ ইকুয়াল টু ক্লাস আর সমান, তার মানে দেখ ক্লাসে যেহেতু ক্লাস আর সমান, ভালো করে বুঝবি। এবার আর এর মান তো পি এর থেকে ছোট, আর এর মান কি পি এর থেকে ছোট। এবার পি এর থেকে ছোটর জন্য কেস 1, যে যে এগুলো এর মান কি, এগুলো সবাই কি পি এর থেকে ছোট। তার মানে এখান থেকে দেখ, যেহেতু এর মান এখন পি এর থেকে ছোট হয়ে যায় গেল, দেয়ারফর বাই কেস 1 কি লিখতে পারি, যে এ টু দি পাওয়ার পি মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 1 ব্র্যাকেটে মড পি। কেন এটা লিখতে পারলাম, কারণ এখন কিন্তু এর মান আর কিন্তু বড় নেই পি এর থেকে, এখন ওটাকে ভাগ করে কমিয়ে দিয়ে ছোট করে দিয়েছি। যেমন এখানে 7 কিন্তু 7 নেই, এখন কি ওটাকে ভাগ করে কমিয়ে দিয়ে ছোট করে দিয়েছে, এটা 2 হয়ে গেছে, তার মানে কি পি এর থেকে ছোট হয়ে গেছে। তাহলে পি এর থেকে ছোটর জন্য আমাদের কি ছিল, কেস 1 কি ছিল, যে এ টু দি পাওয়ার পি মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 1 ব্র্যাকেটে মড পি হবে। ব্যাস, প্রমাণ কমপ্লিট। ঠিক আছে, দেখবি এগুলো সব এবং ভালো করে করবি, পরের দিন লিখতেও দেবো, হ্যাঁ। এগুলো ভালো করে যখন কাটটা তখনই কিন্তু কমপ্লিট করে ফেলবি, কারণ এগুলো রেখে দিবি না, ঠিক আছে। খুব সমস্যা না থাকলে রেখে দিবি না। এবার কোনোদিন শরীর খারাপ হলো, আসতে প্রবলেম হলো, সেটা আলাদা বিষয়, সেগুলো তো আর কিছু করার নেই, কিন্তু ডেলির কাজটা ডেলি করে রাখবি, তাহলে চাপ হবে না, কারণ এখানে প্রচুর থিওরেম আর প্রচুর বড় সিলেবাস, অনেকগুলো পার্ট, 2-3টে পার্ট একসাথে জুড়ে দিয়েছে। আগের বার তোর শেষ করতে গিয়ে অনেক সমস্যা হয়েছে। আচ্ছা,
ঠিক আছে, নেক্সট স্যার। এবার একটা ওয়ার্কআউট এক্সাম্পল করাচ্ছি। ওয়ার্কআউট এক্সাম্পল, হ্যাঁ। আচ্ছা, 1 নাম্বার, এখানে কি বলছে যে খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এসেছিল, যে এভরি গ্রুপ অফ অর্ডার লেস দেন 6, পরীক্ষা এসেছিল, হ্যাঁ। এভরি গ্রুপ অফ অর্ডার লেস দেন 6, একবার করে দিলাম, হ্যাঁ, ইজ কমিউটেটিভ। তার মানে কি 6 থেকে ছোট, মানে 6 থেকে ছোট কোনো গ্রুপের যদি অর্ডার হয় তাহলে তারা অবশ্যই কমিউটেটিভ। তার মানে কি 1 অর্ডারের গ্রুপ কমিউটেটিভ হবে, 2 অর্ডারের গ্রুপ কমিউটেটিভ হবে, 3 অর্ডারের গ্রুপ কমিউটেটিভ হবে, 4 অর্ডারের কমিউটেটিভ, 5 অর্ডার কমিউটেটিভ হবে। এবার এর মধ্যে ভালো করে একটা জিনিস দেখে নিন, এর প্রুফ করছি, হ্যাঁ। এটা অনেকটা অঙ্কের মতোই, তুই ভাবতে অঙ্কই কি, এখানে বলেছে 1 থেকে 5 অর্ডার, প্রত্যেক অর্ডারের যত গ্রুপই থাকুক না কেন, এই 1 থেকে 5 প্রত্যেকটা অর্ডারের গ্রুপ হচ্ছে কমিউটেটিভ হবে। এখানে একটা জিনিস খেয়াল কর, এটা হচ্ছে ট্রিভিয়াল গ্রুপ, তা ট্রিভিয়াল গ্রুপ তো কমিউটেটিভ হবেই। আচ্ছা, এটা হচ্ছে প্রাইম, এটা প্রাইম, আর এটা প্রাইম, তাহলে 2, 3, 5 প্রাইম, যেহেতু প্রাইম এটা সাইক্লিক, এটা সাইক্লিক, এটা সাইক্লিক, সরি, দেখ, তাহলে এই তিনটে গ্রুপ যেহেতু প্রাইম অর্ডারের, তাহলে আমরা একটু আগে থিওরেম পড়লাম যে প্রাইম অর্ডারের গ্রুপ অলওয়েজ কি হয়, সাইক্লিক, আর সাইক্লিক হলে কি হয়, কমিউটেটিভ। তাহলে সাইক্লিক ইমপ্লাই করে কমিউটেটিভ, এটাও থিওরেম পড়েছিস, অথবা এখন জেনে নে, কমিউটেটিভ জানিস তোরা, এটাও কিন্তু কমিউটেটিভ। তাহলে এই তিনটে দেখানোর কোনো প্রয়োজন নেই, এটা দেখানো কমপ্লিট, 1, 2, 3। আমার শুধু দেখানো দরকার কি 4 অর্ডার, 4 অর্ডারের গ্রুপও যে কমিউটেটিভ হয় সেটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে। এমন একটা গ্রুপের উদাহরণ বল, 4 অর্ডারের গ্রুপ যেটা কমিউটেটিভ বাট নট সাইক্লিক, কমিউটেটিভ হবে বাট সাইক্লিক নয়, 4 অর্ডারের গ্রুপ, খুব ইম্পর্টেন্ট গ্রুপ, করিয়েছি, প্রচুর করেছিস তোরা। কে আছে? মনে পড়ছে কারো? মনে পড়ছে রে কারো? কে দিয়ে নাম ছিল? কে দিয়ে নাম ছিল, খুব ইম্পর্টেন্ট। A4 A4 না, A4 না, কে দিয়ে নাম ছিল, কে। ও কি বললি, কি বললি, A4 বললি, A4 বললি নাকি K4 বললি? হ্যাঁ স্যার K4 হবে। K4 হচ্ছে ক্লেন্স 4 গ্রুপ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক। K4 আমি শুনছি A4, A4 মানে আমি ভাবলাম ওই যে S4 এর অল্টারনেটিভ গ্রুপ হয় না A4, আমি সেটা ভেবেছিলাম। K4 হলে ঠিক আছে, ঠিক আছে, অথবা এটাকে ভি দ্বারা নোট করা হয়, ক্লেন্স 4 গ্রুপ যেটাকে বলি আমরা। তাহলে এভরি গ্রুপ অর্ডার লেস দেন 6 ইজ কমিউটেটিভ, তোকে এটা এখন দেখাতে হবে। দেখ কি করে হচ্ছে, তার মানে আমি, তাহলে না বাদ বাকিগুলো আমার নিয়ে ডিসকাস করার কোনো প্রয়োজন নেই, আমার মেইনলি ডিসকাস করবো হচ্ছে 4, যে গ্রুপের অর্ডার যদি 4 হয় তাহলে ওই গ্রুপটা কমিউটেটিভ হয়, আমি এটা ডিসকাস করব। দেখ এটার জন্য কি করছি, আমি ধরলাম এখানে আমি দুটো কেস করছি, কেস 1 আমি শুধু ওইটাই ডিসকাস করছি, আর বাদ বাকিগুলো ওই শুধু লিখে দিলেই হয়ে যাবে। তাহলে কেস 1 করছি, যদি ধর অর্ডার অফ জি ইকুয়াল টু 4, এবং তার মধ্যে আমি ধরলাম যে A belongs to G such that order of A equal to 4, মানে সেই এলিমেন্টের অর্ডারও 4, তাহলে দেওয়ার পর কি এটা হতে তো পারে না যে গ্রুপের অর্ডার 4 এবং তার মধ্যে একটা এলিমেন্ট পেলাম তার অর্ডারও 4। একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, এরকম একটা এক্সাম্পল বলতো যে গ্রুপের অর্ডার 4, তার মধ্যে একটা এলিমেন্ট পাবো তার অর্ডারও 4। তোরা আগেরগুলোকে একবার করে একটু চোখ বুলিয়ে নিবি, কারণ গ্রুপের সমস্ত এখানে কনসেপ্টই লাগবে। একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, এবং তার মধ্যে একটা এলিমেন্ট বের কর। কি, কে বল? +-1 আর +-i। হ্যাঁ, +-1 আর +-i, এই এক্সাম্পলটা হবে, আবার আগের এক্সাম্পলটা হবে, দুটো এক্সাম্পলই। তাই দুটোই কিন্তু 4 অর্ডারের গ্রুপ, এবং এর মধ্যে অর্ডার অফ
আই ইকুয়াল টু কিন্তু 4, অর্ডার অফ মাইনাস আই ও 4। তাহলে এটা গ্রুপের অর্ডারও 4, এলিমেন্টের অর্ডারও 4। তার মানে এই গ্রুপটা কি সাইক্লিক, আর সাইক্লিক ইমপ্লাই করে হচ্ছে কমিউটেটিভ। তার প্রমাণ কমপ্লিট। এটা একটা কেস হতে পারে। দ্বিতীয় কেস, ঠিক আছে, এটা একটা কেস হবে যদি এলিমেন্টের অর্ডার যেহেতু 4, তাহলে গ্রুপের অর্ডার 4, তার মধ্যে একটা এলিমেন্টের অর্ডার 4, তার মানে কি গ্রুপটা সাইক্লিক, আর সাইক্লিক হলে গ্রুপটা কমিউটেটিভ হয়। তাহলে এটা একটা কেস। আর 2 নাম্বার কেস হচ্ছে কি ওর মধ্যে 4 অর্ডারের কোনো এলিমেন্ট নেই। তাহলে 4 অর্ডারের গ্রুপ, দেখ গ্রুপের অর্ডার 4, তার মধ্যে 4 অর্ডারের এলিমেন্ট নেই, ঠিক আছে। তার মানে কি কি অর্ডার এলিমেন্ট আছে? 1 আর 2 অর্ডার এলিমেন্ট আছে ওর মধ্যে, তাই না? তাহলে ওর মধ্যে কি কি অর্ডার এলিমেন্ট আছে? 1 আর 2 অর্ডার এলিমেন্ট আছে। আমি ধরলাম যে 4 অর্ডারের কোনো দেয়ার এক্সিস্ট নো এলিমেন্ট অফ অর্ডার 4, মানে 4 অর্ডারের কোনো এলিমেন্ট এক্সিস্ট করছে না। তার মানে প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার, দেখ 1 তো আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার, তাহলে নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কত? 2। দেয়ারফর এভরি নন আইডেন্টিটি এলিমেন্ট is of order 2, মানে প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 2। তার মানে আমি ধরে নিলাম যে এ আর বি যদি এ বিলংস টু জি হয়, তাহলে এ কম্পোজিশন এ ইকুয়াল টু ই হবে, যেহেতু অর্ডারটা হচ্ছে 2, নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার। তার মানে এখান থেকে বলতে পারি না, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু ই। আচ্ছা 2 অর্ডার এলিমেন্ট হলে আবার এ ইকুয়াল টু এ ইনভার্সও হয়, অথবা এখান থেকে তুই বলতে পারিস দুদিক থেকে যদি পোস্ট বা প্রি মাল্টিপ্লাই করে এ ইনভার্স দিয়ে, তাহলে এ ইনভার্স দিয়ে দুদিক থেকে যদি পোস্ট মাল্টিপ্লাই করি, তাহলে এ ইকুয়াল টু এ ইনভার্স, তাই না? তাহলে এই ক্ষেত্রে কিন্তু এ ইকুয়াল টু এ ইনভার্স হয়ে গেল। তার মানে কি 2 অর্ডারের এলিমেন্ট হলে সেগুলো কি হবে? সেগুলো সেলফ ইনভার্স হবে। 2 অর্ডারের এলিমেন্ট হলে সেগুলো কি হবে না, সেলফ ইনভার্স হবে। তাহলে এখানকার এলিমেন্টগুলো দেখতে কেমন? প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু সেলফ ইনভার্স। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে লেট এ কমা বি বিলংস টু জি। তাহলে এ আর বি যেহেতু জিতে আছে, তাহলে দিস ইমপ্লাইজ এ ইকুয়াল টু এ ইনভার্স আর বি ইকুয়াল টু বি ইনভার্স, কারণ এরা হচ্ছে সবাই সেলফ ইনভার্স, জি এর সমস্ত মেম্বারই সেলফ ইনভার্স। আচ্ছা এ বি যদি জিতে থাকে, এদের কম্পোজিশনটাও জিতে আছে বাই ক্লোজ প্রপার্টি অনুযায়ী। তাহলে কম্পোজিশনটা যেহেতু জিতে আছে, তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারি? এক্ষেত্রে বলতে পারি এ কম্পোজিশন বি, কারণ জি এর প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে সেলফ ইনভার্স। তাহলে এ কম্পোজিশন বি ইকুয়াল টু এ কম্পোজিশন বি তার হোল ইনভার্স, কারণ এ কম্পোজিশন বিটাও হচ্ছে সেলফ ইনভার্স, ঠিক আছে। তার মানে এটা মানে কি, এটাকে ঘুরিয়ে লিখতে পারি কি, বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স, বি ইনভার্স মানে বি, এ ইনভার্স মানে এ। তাহলে এ কম্পোজিশন বি ইকুয়াল টু বি কম্পোজিশন এ, তার মানে কি হয়ে গেল? দেয়ারফর কমিউটেটিভ, ঠিক আছে। তার মানে আমি দুটো কেসেই দেখলাম, যদি ওই গ্রুপটাতে 4 অর্ডারের গ্রুপ, ওর মধ্যে যদি 4 অর্ডারের এলিমেন্ট এক্সিস্ট করে, তাহলে তো কমিউটেটিভ হয়েই যাচ্ছে, যেহেতু সাইক্লিক, সাইক্লিক হলে কমিউটেটিভ। সেকেন্ড কেসে দেখলাম যদি 4 অর্ডার এলিমেন্ট ওর মধ্যে নাও থাকে, তাহলে প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার হচ্ছে 2, আর 2 হলে প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার যদি 2 হয়, তাহলে তারা সেলফ ইনভার্স হয়। আর সেলফ ইনভার্স হলে কি হয় সেখান থেকেও দেখে নিলাম, এখান থেকে সেটাও কমিউটেটিভ হয়। বোঝা গেল? তাহলে দুটো কেসেই আমি কিন্তু দেখলাম যে 4 অর্ডারের যে কোনো গ্রুপ কমিউটেটিভ। তাহলে প্রমাণ হয়ে গেল কি, 1 অর্ডার 2 3 4 5 সমস্ত অর্ডারের গ্রুপই কিন্তু কমিউটেটিভ হয়, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একবার ভালো করে চোখ বুলিয়ে নিবি। এবার আমি এখানে আরো কিছু এক্সাম্পল আছে, ওগুলো দেখতে হবে। আরো দু একটা টুকটাক জিনিস আছে, ওগুলো একটু নিজেরা একটু চোখ বুলিয়ে নিতে হবে। এখান থেকে একটা জিনিস খেয়াল কর, তারপরে দেখ রাইট কোসেক যা যা লেফট কোসেকটে পড়েছি সেম রাইট কোসেকটা আছে, মানে আমি দুটো ভিডিওতে যা যা শুধু লেফটে লিখে করিয়েছি, সিমিলারলি সেগুলো রাইটে লিখে করানো আছে। বইতেও প্রমাণ করা নেই, বইতে জাস্ট বলে দিয়ে চলে গেছে, তোরাও তাই করবি, এগুলো আর পড়তে হবে না। হ্যাঁ, আমি পরের দিন দরকার হলে
বই থেকে দাগিয়ে দেবো। এখান থেকে একটা ডেফিনেশন দেখ, জি স্ট্রোক এইচ, হ্যাঁ এটা একটু মাথায় রাখবি, জি স্ট্রোক এইচ এইভাবে নোট করি। এটা মানে হচ্ছে অর্ডার অফ জি ডিভাইডেড বাই অর্ডার অফ এইচ, এটাকে জি স্ট্রোক এইচ এইভাবে পড়া হয়। জি স্ট্রোক এইচ মানে বোঝায় নাম্বার অফ distinct left coset of H in G। তাহলে জি স্ট্রোক এইচ মানে কি, জি স্ট্রোক এইচ মানে হচ্ছে অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ, এখানে বোঝা হচ্ছে নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেক্ট অফ এইচ ইন জি। বোঝা গেল? তাহলে এটাও কিন্তু একবার করে চোখ বুলিয়ে নিবি। এবার এক্ষেত্রে পরের স্লাইডে চলে আসছে, এখান থেকে আরো দু একটা এক্সাম্পল আছে, বুঝিয়ে দিচ্ছি দেখ। যেমন আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধর জি ইকুয়াল টু এস থ্রি নিলাম আর এইচ ইকুয়াল টু এ থ্রি নিলাম, তাহলে অর্ডার অফ জি ইকুয়াল টু সিক্স আর অর্ডার অফ এইচ ইকুয়াল টু থ্রি, এটা আমরা জানি। ঠিক আছে, অল্টারনেটিভ গ্রুপের অর্ডার এই যা জি এর যে অর্ডার আছে তার অর্ধেক হয়, হ্যাঁ। তাহলে এখান থেকে জি স্ট্রোক এইচ কত, জি স্ট্রোক এইচ হচ্ছে অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ ইকুয়াল টু টু। তাহলে নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেক্ট অফ এইচ ইন জি কত হবে, 2 হবে। ঠিক আছে, এখানে আমরা ল্যাগ্রাঞ্জ থিওরেম ইউজ করতে পারছি, মানে কি এই অর্ডারগুলোকে ভাগ করতে পারছি। কেন? কারণ হচ্ছে এগুলো ফাইনাইট, দেখ জি এর অর্ডার ফাইনাইট, এইচ এর অর্ডার ফাইনাইট, তাই আমি এগুলোকে ভাগ করতে পারছি এবং ল্যাগ্রাঞ্জ থিওরেম প্রয়োগ করতে পারছি। এটা একটা এক্সাম্পল। আর একটা অ্যানাদার এক্সাম্পল দেখ, আমি যদি ধর জি ইকুয়াল টু জেড প্লাস, এর অর্ডার কিন্তু ইনফাইনাইট, আর এইচ ইকুয়াল টু মনে কর টু জেড প্লাস, এর অর্ডারও ইনফাইনাইট, এর নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেট কত হবে? দেখ এখানে কিন্তু অর্ডার অফ জি ইকুয়াল টু ইনফিনিটি, আবার অর্ডার অফ এইচও কিন্তু কত, ইনফিনিটি। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এখানে ভাগ করতে পারি না, কিন্তু এখানে নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেট কত মনে আছে আগের দিন পড়িয়েছিলাম? এখানে নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেট কে কে হবে রে? আগের দিন করেছিলাম 3z প্লাস, মানে জি ইকুয়াল টু জেড প্লাস আর এইচ ইকুয়াল টু 3z প্লাস, কোসেটের একদম প্রথম এক্সাম্পল। যদি খাতা থাকে খাতা খুলে দেখ, কোসেটের একদম ফার্স্ট এক্সাম্পল। নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেট কে হবে? এখানে দুটো হবে, একটা হচ্ছে কি দেখ 2 যে 3z আছে মানে কি তিনের ডিভাইজার গুলো কে কে, 0 1 2, তা 2z আছে মানে কি 2 এর ডিভাইজার গুলো কে 0 আর 1, তার মানে এখানে হবে হচ্ছে কি 0 প্লাস এইচ দ্যাট ইজ এইচ, আর একটা 1 প্লাস এইচ, শুধু 2 এর ডিভাইজার গুলো হবে। যদি 5 থাকতো 5 এর ডিভাইজার গুলো হতো, মানে 5 এর ডিভাইজার না, সরি ভুল বললাম, 5 এর ভাগ করলে রিমাইন্ডার কত সেই রিমাইন্ডার গুলো হবে। যেমন 2 দিয়ে কাউকে ভাগ করলে 2 এর রিমাইন্ডার কত, 0 আর 1, সেরকমই 0 আর 1। 3 দিয়ে ভাগ করলে কোনো সংখ্যাকে রিমাইন্ডার কত কত আসতে পারে, মিলে গেলে 0 তারপর 1 অথবা 2, তাহলে এই তিনটে কিন্তু ডিস্টিংক্ট লেফট কোসেট। ঠিক আছে, এরকম করে করবি। তারপর এখান থেকে দেখ, আচ্ছা এখান থেকে আরো এক্সাম্পল হয়, সেগুলো তোদের একটু অল্প অল্প করে দেখতে হবে। এরপর আমরা চলে আসছি তাহলে রাইট কোসেকটা লেফট কোসেক যেমন যেমন করলাম সিমিলারলি কিন্তু রাইট কোসেকটাও করতে হবে। যা যা করছি সেম প্রসেসে রাইট কোসেকটা করতে হবে। করতে হবে না তোর একবার করে চোখ বুলিয়ে নিবি তাহলেই হবে, করার কিছু নতুন করে করার কিছু নেই। আচ্ছা এখান থেকে একটা অঙ্ক করাচ্ছি, দাঁড়া।
কিছু অঙ্ক করাচ্ছে, ওয়েট। দাঁড়া 1 মিনিট। পুরো একটা কোসেট কিন্তু শেষ, আমাকে শুধু অঙ্কগুলো করিয়ে দিলেই কোসেট শেষ, তারপরে নর্মাল সাবগ্রুপে চলে আসতে পারো পরের দিন। শুধু একটা দুটো অঙ্ক তোদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা তোরা শোন, তোরা যেগুলো করালাম সেগুলো কর, হ্যাঁ। প্রথমে এত চাপ দিচ্ছি না তোদেরকে, কারণ দুটো ক্লাসই অনলাইনে হয়ে গেল, অফলাইনে এখনো ক্লাস শুরু করিনি। তোরা এগুলো কর, করে যদি অসুবিধা হয় পরে আমি সেগুলোকে ডিসকাস করে দেবো, দেন অঙ্কগুলো করাবো, হ্যাঁ। প্রথমেই তোরা এগুলোকে বাড়িতে পড়ে নে, আমি পরের দিন লিখতে দেবো কিন্তু, হ্যাঁ। তাহলে আজকে এখানেই থাক, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, লেফট হয়ে যেতে পারিস সবাই। নেক্সট দিন তোদের রোববারে দেখা হচ্ছে।